হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। তো আজকে প্রতিদিনের মতোই আমরা কি করব, আমাদের যে MCQ সেশনটা আমরা চালাই চ্যাপ্টার ওয়াইজ, সেইটা আমরা আজকে কন্টিনিউ করব। আজ থেকে কিন্তু আমরা ফ্রেন্ডস কী করছি, আজ থেকে কিন্তু আমরা আমাদের মিডেভেল হিস্ট্রি, তোমরা দেখতেই পাচ্ছ দিল্লি সালতানাত শুরু করছি, মানে আমাদের আজ থেকে মিডেভেল হিস্ট্রি শুরু হয়ে যাচ্ছে। আমাদের এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা কিন্তু প্লেলিস্টটা গিয়ে দেখতে পারো, এনসিয়েন্ট ইন্ডিয়া MCQ নামে যে প্লেলিস্টটা দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা গিয়ে দেখতে পারো। সেখানে কিন্তু তোমাদের প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে এবং আজ থেকে মিডেভেল ইন্ডিয়া তৈরি হয়ে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে। আজকে আমরা পড়বো কি দিল্লি সালতানাত। তো মিডেভেল ইন্ডিয়াতে বেশি চ্যাপ্টার নেই, মেনলি দিল্লি সালতানাত, মুঘল পিরিয়ড এইগুলোই আছে। আজকে দিল্লি সালতানাতটা করাচ্ছি। তো দেখো আজকে প্রথম কোশ্চেন কি বলা আছে, প্রথম কোশ্চেন বলা হচ্ছে যে হু অ্যাবলিস্ট ইকতা সিস্টেম। একদম কমন একটা কোশ্চেন দিয়ে শুরু করছি, যে আমাদের ইকতা প্রথা যেটা ছিল, ইকতা প্রথাকে অ্যাবলিশ মানে বন্ধ করেছিলেন কে, কোন সম্রাট? তো আমাদের ইকতা প্রথাকে যিনি বন্ধ করেছিলেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আমাদের অপশান বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি কী করেছিলেন? ইকতা সিস্টেমকে অ্যাবলিশ করেছিলেন। এবং তিনি কে ছিলেন? তিনি ছিলেন জালালউদ্দিন খিলজির জামাই এবং নেফিউ, সন ইন ল অ্যান্ড নেফিউ। মানে নেফিউই হচ্ছে পরে সন ইন ল হয়েছিল। জালালউদ্দিন খিলজির নেফিউ ছিলেন আলাউদ্দিন খিলজি, এবং তিনি কি করেছিলেন? তিনি 1296 জালালউদ্দিন খিলজিকে মেরে সিংহাসনে বসেছিলেন, দিল্লি সালতানাতে সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, মানে যে নেফিউকে হচ্ছে উনি করেছিলেন, সন ইন ল বানিয়েছিলেন, সেই তাকে মেরে দিয়েছিল। তো সেই হচ্ছে কি করে ইকতা প্রথাকে বন্ধ করেছিল। অপশান বি এখানে কি হয়ে যাচ্ছে, সরি অপশান বি সঠিক উত্তর কি? ইলতুৎমিশ এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কী হয়ে যাচ্ছে সঠিক উত্তর? ইলতুৎমিশ। অ্যাকচুয়ালি এর মধ্যে এক্সপ্লেনেশনের মধ্যে ইলতুৎমিশ উল্লেখটা নেই, আমি যেন খেয়াল করিনি। ইলতুৎমিশ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য রুলার অফ বুন্দেলখণ্ড ডিফিটেড বাই কুতুবুদ্দিন আইবক। আচ্ছা, এটা একটু বুঝে নাও, হ্যাঁ, এই জায়গাটা একটু মানে টাইপ করতে গিয়ে পরপর হয়ে গেছে, স্পেসটা পড়েনি। রুলার অফ বুন্দেলখণ্ড ডিফিটেড বাই কুতুবুদ্দিন আইবক। তো বুন্দেলখণ্ডের যিনি রুলার ছিলেন, সেই কোন রুলার ছিলেন যিনি কী হয়েছিলেন, যিনি পরাজিত হয়েছিলেন কার দ্বারা? সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবকের দ্বারা। কুতুবুদ্দিন আইবকের দ্বারা পরাজিত হয়েছিলেন কে? কুতুবুদ্দিন আইবকের দ্বারা পরাজিত হয়েছিলেন যিনি, সেটি হচ্ছে অপশান এ আমাদের পারমার্দি দেবা। ঠিক আছে, পারমার্দি দেবা যিনি ছিলেন, বা পরমার্দি দেবা যা বলবে, তিনি কি করেছিলেন? বুন্দেলখণ্ডে বুন্দেলখণ্ডের রাজা ছিলেন, যাকে কুতুবুদ্দিন আইবক কী করেছিল? হারিয়েছিল। কুতুবুদ্দিন আইবক তাকে ডিফিট করেছিলেন। প্রথম কোশ্চেনটা ঠিক খেয়াল থাকলো তো? আমি একটু প্রথমে ভুল বলে দিয়েছিলাম, মানে ভুল বলিনি, মানে এখানে অপশান বি সঠিক উত্তর লেখা ছিল, আমি এখানে দেখাইনি আর কি। ইলতুৎমিশ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর হয়েছে। ইকতা প্রথাকে অ্যাবলিশ করেছিলেন, আমি আরেকবার বলে দিচ্ছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসেছে। আর বাকি হচ্ছে আমাদের এই আলাউদ্দিন খিলজি, আর বাকি যে অপশানগুলো আছে, অপশানগুলোর মধ্যে আমি আলাউদ্দিন খিলজি সম্বন্ধে অ্যাকচুয়ালি এখানে এক্সপ্লেনেশন লিখে রেখেছি, ওটাই আমি বলছিলাম। মানে এখানে এক্সপ্লেনেশনটা বলতে গিয়ে আমি ভুল করে আলাউদ্দিন খিলজি বলে দিয়েছি, না, অ্যাকচুয়ালি উত্তরটা হচ্ছে আমাদের ইলতুৎমিশ। নেক্সট 3 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ সুলতান অফ দিল্লি ফাউন্ডেড অ্যান্ড বিল্ড দ্য ফোর্ট অফ সিরি। সিরির যে দুর্গ ছিল, ফোর্ট অফ সিরি বা সিরির যে দুর্গ, সেটাকে তৈরি করেছিলেন কে? ফাউন্ডেড এবং বিল্ড করেছিলেন, মানে স্থাপিত করেছিলেন এবং তৈরি করেছিলেন কে? সিরির যে দুর্গ ছিল, সিরির দুর্গকে স্থাপনা করেছিলেন আমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি এটাকে স্থাপনা করেছিলেন। আলাউদ্দিন খিলজি, দেখো বলা হচ্ছে, তোমরা অলরেডি দেখলে, আমি এক্ষুনি বলছিলাম, আলাউদ্দিন খিলজি সুলতান অফ দিল্লি বিল্ড দ্য ফোর্ট অফ সিরি ডিউরিং 1297 to 1307। দ্য মেন অবজেক্টিভ অফ দ্য কনস্ট্রাকশন অফ দিস ফোর্ট ওয়াজ টু প্রোটেক্ট দিল্লি ফ্রম ইনভেশন অফ মঙ্গল। সেই সময় মঙ্গলদের আক্রমণ প্রায়শই দেখা যেত। যেমন আমাদের আগের দিন আমরা পড়েছিলাম যে গুপ্তা পিরিয়ডে হুনরা প্রায় আক্রমণ করতো, সেরকম দিল্লি সালতানাতে এদের সময় এই আমাদের যে মঙ্গল ছিল, মঙ্গলরা প্রায় কী করতো? দিল্লি আক্রমণ করে বসতো। সেই মঙ্গলদের আক্রমণের হাত থেকে দিল্লিকে প্রোটেক্ট করার জন্য কী করা হতো? দিল্লিকে প্রোটেক্ট করার জন্য আমাদের হচ্ছে এই ফোর্ট অফ সিরিটা আলাউদ্দিন খিলজি কী করেছিলেন? আলাউদ্দিন খিলজি এটাকে তৈরি করেছিলেন। নেক্সট অপশান ডি হচ্ছে কি? অপশান ডি বলা হচ্ছে যে 4 নম্বর কোশ্চেন হু অ্যামং দ্য ফলোয়িং আমিরস ওয়াজ দ্য ওয়ান পাবলিকলি ফিগড বাই দ্য অর্ডার্স অফ সুলতান বালবান। ঠিক আছে, এখানে সঠিক উত্তরটা কী হয়ে যাবে 4 নম্বর কোশ্চেনের? 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে সেটা অপশান ডি, মালিক বকবক। ঠিক আছে, মালিক বকবক
মালিক বাগবাগ দ্য গভর্নর অফ কি হচ্ছে বাদুয়ানের গভর্নর ছিলেন তিনি, যিনি হচ্ছে তার সার্ভেন্ট হু হ্যাড ওয়ান অফ হিজ সার্ভেন্টস বিটেন টু ডেথ ইন ড্রাঙ্কেন কন্ডিশনস পাবলিকলি। এটা ফ্ল্যাগড না, লেখাটা একটু ভুল আছে, মানে ওনাকে শাস্তি দেওয়া হয়েছিল পাবলিকলি। এটা আই থিঙ্ক মোস্ট প্রবলি ফ্ল্যাগড বা এই টাইপের কিছু একটা হবে, বা হ্যাংড হবে, কিছু একটা মানে টাইপিং এরর হয়ে গেছে। তো মালিক বাগবাগ কী করেছিলেন, তিনি বাদাউনের হচ্ছে গভর্নর ছিলেন, উনি কী করেছিলেন মানে মদ্যপ অবস্থায় কী করেছিলেন, তার একজন সার্ভেন্ট বা চাকরকে পিটিয়ে হত্যা করেছিলেন, এবং তার অপরাধেই কী করা হয়েছিল, তার অপরাধেই কিন্তু তাকে মানে সর্বসমক্ষে শাস্তি দেওয়া হয়েছিল। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হু ওয়াজ দ্য গভর্নর অফ কারা মানিকপুর টু হ্যাভ রিভল্টেড এগেনস্ট সুলতান জালালউদ্দিন ফিরোজ খিলজি। আমাদের হচ্ছে কারা মানিকপুরে যে গভর্নর ছিলেন তিনি কে ছিলেন, যিনি হচ্ছে সুলতান জালালউদ্দিন খিলজি বা জালালউদ্দিন ফিরোজ খিলজির এগেনস্টে কী করেছিলেন, রিভল্ট করেছিলেন, মানে বিদ্রোহ করেছিলেন। এখানে তার সঠিক উত্তরটা কী হবে, সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি মালিক চাজ্জু। অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, মালিক চাজ্জু। দেখো এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখো, এই কোশ্চেনগুলো আমি কিন্তু ইচ্ছা করে একটু আনকমন টাইপের কোশ্চেন তুলেছি, কারণ কমন টাইপের কোশ্চেন তোমরা সব জায়গায় করো, একটু আনকমন টাইপের কোশ্চেনগুলো এখানে দেখো, ঠিক আছে। তো এখানে দেখো বলা হচ্ছে যে চাজ্জু রেবেল্ড অ্যাট কারা ইন 1290, হি অ্যাজিউম দ্য টাইটেল সুলতান মুঘিসুদ্দিন, ঠিক আছে। তিনি সুলতান মুঘিসুদ্দিন টাইটেল নিয়েছিলেন এবং তিনি প্রথম হচ্ছে কারাতে বিদ্রোহ শুরু করেছিলেন 1290। ইস্যুড কয়েন ইন হিজ নেম অ্যান্ড হ্যাড দ্য খুবদা read in his honor. Jalaluddin led his forces to meet the rebel. Chaju was captured and punished mildly by sending to Multan in honorable confinement. মানে বুঝতে পারছো মানে কি পাবলিক ছিল, নিজে হচ্ছে নিজেকে সুলতান মুঘসুদ্দিন বলে ঘোষণা করে দিয়েছে, নিজের নামে হচ্ছে কয়েন পাবলিশ করে দিয়েছে, মানে নিজের নামে কারেন্সি চালু করে দিয়েছে। তাও আমি বলবো জালালউদ্দিন খিলজি কী করেছিল, তাকে ক্যাপচার করেছিল এবং পানিশ মাইল্ডলি মানে হালকা শাস্তি দিয়েছিল, বাই অনারেবল কনফাইন মানে তাকে মুলতানে পাঠিয়ে জাস্ট এমনি আটক করে রেখেছিল, বন্দি করে রাখা হয়েছিল, হত্যা বা সেরকমভাবে কিছু করেননি। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে কি, 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ সুলতান অফ দিল্লি মেড এ রুল দ্যাট ইন এনি গিভেন ইয়ার দ্য ল্যান্ড রেভিনিউ ক্যান বি ইনক্রিজড only nominally viz 1/10 or 1/11 of the field revenue। অর্থাৎ এখানে বলা হয়েছে যে একজন মানে কোন সুলতান কী নিয়ম করে দিয়েছিলেন, যে কোনো একটা পার্টিকুলার ইয়ারে যে আমার ল্যান্ড রেভিনিউ আছে সেটাকে আমি ইনক্রিজ করতে পারবো খুব সামান্য, মানে 1/10 1/11 মানে হচ্ছে আমার 9 থেকে 10% আমি মাত্র ইনক্রিজ করতে পারি, তার বেশি আমি যত খুশি ইনক্রিজ করে দিলাম ল্যান্ড রেভিনিউ বা ফিল্ড রেভিনিউ, সেটাকে আমি করতে পারবো না। এইটার উপর লাগাম দিয়েছিলেন কে, সেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গিয়াসউদ্দিন তুঘলক। গিয়াসউদ্দিন তুঘলক হচ্ছে এর সঠিক উত্তর হয়ে যাবে। ওনার সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। দেখো বলা হচ্ছে গিয়াসউদ্দিন তুঘলক কেম টু পাওয়ার ইন 1320 AD আফটার কিলিং দ্য লাস্ট খিলজি খুসরো খাঁ। ঠিক আছে, খুসরো খাঁ মানে খিলজি ডাইনেস্টির লাস্ট রাজা ছিলেন। অ্যান্ড হি মেড এ রুল দ্যাট ইন এ গিভেন ইয়ার দ্য ল্যান্ড রেভিনিউ ক্যান বি ইনক্রিজ অনলি নমিনালি, ভিজ মানে এক্সাম্পল হচ্ছে 1/10 or 1/11 অফ দ্য ফিল্ড রেভিনিউ। ঠিক আছে, ফিল্ড রেভিনিউর মাত্র 1/10 বা 1/11 মানে 9%। 1/11 মানে কত, 1/11 মানে 9.09%, এবং অঙ্কে তোমরা করেছো। আর 1/10 মানে 10%, মানে 9% থেকে 10% আমার যে মানে টোটাল যে ফিল্ড রেভিনিউ তার মাত্র 9 থেকে 10%ই আমি ল্যান্ড রেভিনিউকে ইনক্রিজ করতে পারবো পার্টিকুলার একটা বছরে। তার বেশি আমি মানে এক বছরে আমি হঠাৎ করে ইনক্রিজ করে দিলাম 50% 30% এরকম আমি করতে পারবো না। এটার উপর উনি প্রথম লাগাম দিয়েছিলেন। 7 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, তারিক ই ফিরোজ শাহী ওয়াজ রিটেন বাই। তারিক ই ফিরোজ শাহী কে লিখেছিলেন, তারিক ই ফিরোজ শাহী লিখেছিলেন হচ্ছে অপশান বি, সঠিক উত্তর হয়ে যাবে কে, বার্নি অ্যান্ড আফি। বার্নি অ্যান্ড আফি এটাকে লিখেছিলেন। দেখো বলা হচ্ছে তারিক ই ফিরোজ শাহী ওয়াজ রিটেন বাই জিয়াউদ্দিন বার্নি অ্যান্ড আফি। দ্য বুক গিভস ডিটেলস ফ্রম থ্রোনিং অফ বালবান টু দ্য ডিক্লাইন অফ তুঘলক ডাইনেস্টি। বালবানের সিংহাসনে বসার সময় থেকে একদম তুঘলক বংশের যে শেষ হয়েছিল সেই শেষ অবধি পুরো ডেসক্রিপশান আমার কোথায় পাওয়া যায়, তাই কি ফিরোজ শাহীতে পাওয়া যায়। দেখো তোমাদের একটা জিনিস আমি একটু বলে দিই, তোমাদের এই দিল্লি সালতানাতের ক্ষেত্রে বা গুপ্তা পিরিয়ডও তোমরা দেখছিলে যে এনসিয়েন্ট হিস্ট্রিতে মৌর্য যুগ, গুপ্ত যুগ, এইসব জায়গায় ইম্পর্টেন্ট কী ছিল, আমার এই গোল্ড কয়েন, বিভিন্ন যে ইনস্ক্রিপশান, কীরকম কোথায় কী যুদ্ধ জয় করেছেন সেইগুলো ইম্পর্টেন্ট ছিল। ঠিক সেই রকম দিল্লি সালতানাতের ক্ষেত্রেও কে কোন ফোর্ট তৈরি করেছিল বা কে কোন স্থাপত্যকলার নিদর্শন তৈরি হয়েছিল কোনটা কার আমলে, সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে।
যেহেতু দিল্লি সালতানাতে অনেকগুলো বংশ আছে, তাই বংশগুলোর মধ্যেও কোন বংশ কখন স্টার্ট হয়েছিল, কে লাস্ট, কে ফার্স্ট, কে কাকে মেরেছিল, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। যুদ্ধ খুব একটা ইম্পর্টেন্ট নয়, এখানে যুদ্ধ অত বেশি হয়নি, ঠিক আছে। যুদ্ধ মোগল আমলে গিয়ে বেশি হয়েছিল, দিল্লি সালতানাতের যুদ্ধ অতটাও ইম্পর্টেন্ট নয়। তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তার সঙ্গে হচ্ছে এই বিভিন্ন ধরনের ট্যাক্সেশন সিস্টেম, কে কোন ট্যাক্সটাকে বন্ধ করে দিয়েছিল, কে কোন প্রথাটাকে আবার নতুন করে চালু করেছিল, কে কী মডিফিকেশানস করেছিল, এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর অবশ্যই এদের ক্ষেত্রেও বিভিন্ন যে কে কোন ধরনের গোল্ড কয়েন, সিলভার কয়েন চালু করেছে সেগুলো মাথায় রাখবে। তাহলে এটাই বললাম যে দিল্লি সালতানাত যখন পড়বে অবশ্যই মনে রাখবে যে দিল্লি সালতানাত পড়ার সময় তোমাদের পুরো একদম আমাদের স্লেভ ডাইনেস্টিকে শুরু করে শেষ অবধি আমাদের কী করতে হবে, আমাদের পুরো একটা লিস্ট তোমাদের আগে বানিয়ে নিতে হবে, চার্ট বানিয়ে নিতে হবে। যেমন দিল্লি সালতানাতের মধ্যে কোন কোন হচ্ছে আমার এগুলো পড়ছে, কোন কোন হচ্ছে আমার কি বলবো, কোন কোন হচ্ছে আমাদের বংশগুলো পড়ছে, সেই বংশগুলো ইয়ার ওয়াইজ তোমাদেরকে সাজাতে হবে। ফার্স্ট লাস্ট কে কে ছিল সেটা মনে রাখবে। আর হচ্ছে যেটা বললাম যে ইম্পর্টেন্ট কী কী চেঞ্জেস হয়েছিল, বিভিন্ন ধরনের জীবনী, কার আমলে কী স্থাপত্যকলা নিদর্শন চালু হয়েছিল, কয়েন যদি কেউ কোনো চালু করে থাকে সেইগুলো, এবং অবশ্যই এই যে বিভিন্ন ধরনের ট্যাক্স সিস্টেম বা বিভিন্ন ধরনের সোশ্যাল সিস্টেমে যে রেভিনিউ, কে কোন ধরনের ট্যাক্স চালু করেছিল, কে কোন সিস্টেম বন্ধ করেছিল, আবার নতুন করে চালু করেছিল, মডিফিকেশান করেছিল, এই জিনিসগুলো কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখবে। এটা পারলে নোট ডাউন করে নিও, এই জিনিসগুলো তোমাদের কিন্তু হাইলাইট করে পড়তে হবে, কারণ এই জিনিসগুলোর উপরই তোমাদের কোশ্চেন কিন্তু দিল্লি সালতানাত থেকে দেবে বারবার। নেক্সট 8 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হু অফ দ্য ফলোয়িং ওয়াজ রেসপন্সিবল ফর দ্য মার্ডার অফ হিজ ফাদার। দেখো দেখতে দেখতে এসে গেছে, বললাম যে কে কাকে মেরে রাজত্বে বসেছে। সঠিক উত্তর এখানে কী হবে, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি, মোহাম্মদ বিন তুগলক। তিনি তার বাবাকে গিয়াসুদ্দিন তুঘলককে মেরে সিংহাসনে বসেছিলেন। তো দিল্লি সালতানাতে এরকম ভর্তি, শুধু দিল্লি সালতানাত কোনো মুঘল সাম্রাজ্য, তাই দিল্লি সালতানাত মতো এরকম ভর্তি যে কে যে যাকে পেরেছে মেরেছে। এনসিয়েন্টেও তাই ছিল, মানে অশোকও তার ভাইদেরকে মেরে সিংহাসনে বসেছিল। তো এরকম ভর্তি পুরো। তো এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। 9 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্কস অফ আমির খসরু ডিলস উইথ দ্য মিলিটারি এক্সপেডিশনস অফ আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি যে মিলিটারি এক্সপেডিশন, মানে যে যুদ্ধযাত্রাগুলো করেছিল, সেগুলো সম্বন্ধে আমির খসরুর কোন লেখা থেকে জানা যায়? তো আমির খসরু যে লেখা থেকে জানা যায় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অপশান ডি। অপশান ডি কী বলা হচ্ছে, খাজাইন উল ফুতা বা উলফুতু বা উলফুতা যা বলবে। খাজাইন উল ফুতা ওয়ার্ক অফ আমির খসরু ডেসক্রাইব দ্য মিলিটারি এক্সপেডিশন অফ আলাউদ্দিন খিলজি। কোথায় কোথায় দেখো, কোথায় কোথায়, সেটা হচ্ছে গুজরাট, রানথাম্বোর, মেওয়ার, মালবা, দেবগিরি, ওয়ারাঙ্গল অ্যান্ড দারা সমুদ্র যা বলবে। তো এই জায়গাগুলো ইয়ার ওয়াইজ দেখো সাজানো আছে, এই জায়গাগুলোতে উনি যে ওনার এক্সপেডিশন করেছিলেন সেইগুলো সম্বন্ধে কিন্তু এখানে উল্লেখ করা আছে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য অথর অফ ফুতুহাত ই ফিরোজ শাহী। ফুতুহাত ই ফিরোজ শাহীর লেখক কে ছিলেন? সেটা ছিলেন আমাদের অপশান ডি, সুলতান ফিরোজ শাহ। সুলতান ফিরোজ শাহ কী করেছে দেখো বলা হচ্ছে এখানে, এক মিনিট দাঁড়াও। Futuhat hi Firoz Shahi was written by Sultan Firoz Shah, illustrating the rule and regulation passed by him. Not that much important, এমনি জাস্ট একটু জেনে রাখো। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো, সিটি অফ জৌনপুর ওয়াজ ফাউন্ডেড বাই। ঠিক আছে, জৌনপুর সিটিকে স্থাপনা করেছিলেন এই সেই মির্জাপুর, জৌনপুর, মনে আছে মির্জাপুরে হচ্ছে যে সিরিয়াল ছিল, টিভি সিরিয়াল, ওখানে জৌনপুর ছিল। মির্জাপুর আর জৌনপুরের মধ্যে কিন্তু মারপিট হতো। তো সেই সিটি অফ জৌনপুরের স্থাপনা কে করেছিলেন? সেটা করেছিলেন আমাদের অপশান বি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক ফাউন্ডেড জৌনপুর, ফতেহাবাদ, হিসার, সালুরা এবং ফিরোজপুর। এই 5টা সিটি উনি কী করেছিলেন? স্থাপনা করেছিলেন। জৌনপুর, ফতেহাবাদ, হিসার, সালুরা অ্যান্ড ফিরোজপুর। নেক্সট 12 নম্বর কোশ্চেন, দ্য ফার্স্ট সিলভার টঙ্কা অফ দিল্লি সালতানাত ওয়াজ ইস্যুড বাই। ফার্স্ট সিলভার টঙ্কা অফ দিল্লি সালতানাত ওয়াজ ইস্যুড বাই, সেটা হচ্ছে অপশান বি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ কী করেছে দেখো, ইলতুৎমিশ ওয়াজ ফার্স্ট টু ইন্ট্রোডিউস a purely Arabic coinage. The credit of introducing silver tonka weighing 175 gram and the copper jitol, the two basic coinage of the Sultanate. তো তিনি হচ্ছে প্রথম কী করেছিলেন, টঙ্কা এবং জিতল, তামার কয়েন যেটা হচ্ছে জিতল এবং রূপার কয়েন টঙ্কা, এইগুলো তিনি প্রথম চালু করেছিলেন। এই যে বললাম যে মুদ্রা কে কোনটা চালু করেছে, এইগুলো পরীক্ষায় বারবার আসতে থাকে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, বলবন ফেল টু এক্সপ্যান্ড হিজ টেরিটরিজ বিকজ। বলবন কেন তার রাজত্ব বিস্তারে অক্ষম ছিল? রাজত্বের যে বিস্তার সেটা ঠিকমতো করতে পারেনি, তার পিছনে কারণ কী ছিল? তো এর পিছনে কারণ ছিল হচ্ছে আমাদের অপশান সি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, ফিয়ার অফ মঙ্গল ইনভেডার্স। বললাম যে সেই সময় দিল্লি সালতানাতের সময় কী হতো, মঙ্গলরা খুব মানে আক্রমণ করতো দিল্লিতে, মাঝে মধ্যেই আক্রমণ করে দিত।
তো তাদের ভয়েই কী করেছিল, বালবান নিজের রাজত্ব করতে পারেনি, এক্সপ্যান্ড করতে পারেনি। নেক্সট 14 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট কনস্ট্রাক্টেড বাই কুতুবুদ্দিন আইবক। এগুলোর মধ্যে কোনটা কুতুবুদ্দিন আইবক কনস্ট্রাক্ট করেনি? এই ধরনের কোশ্চেনগুলোই কী হয়, খুব বেশি ট্রিকি হয়। তুমি একটা ফেমাস স্ট্রাকচারের নাম হয়তো মনে রাখবে, বাট এখানে পরিষ্কার বলেছে কোনটা করেনি, মানে তোমাকে সবগুলোর নাম জানতে হবে কোনটা কোনটা তার আমলে হয়েছিল। এটাই আমি বলছিলাম যে স্থাপত্যগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমি যদি কোনো তোমাদের থিওরি পড়াই, হিস্ট্রি, মেডিভেল এইসব এইগুলো, তাহলে আমি তোমাদের অবশ্যই ভালো করে করাবো। কিন্তু থিওরি তো তোমাদের করাতে গেলে তোমরা করতে চাও না, কি করবো বলো? রেসপন্স তোমাদের কোনো দিনই আসে না থিওরি করাতে গেলে। তোমাদের এমসিকিউ করাতে গেলেও রেসপন্স আসে না, আগের দিনে যেটা আমি বলছিলাম থিওরি করাতে গেলেও রেসপন্স আসে না। কী যে তোমরা চাও, ডিমান্ড করো ভগবান জানে। যাই পড়াতে যাই, কিছুদিন পরে তোমাদের রেসপন্স বন্ধ হয়ে যাবে। করাতে গেলে বলবো হ্যাঁ স্যার করান, খুব ভালো হচ্ছে ক্লাসগুলো, কন্টিনিউ করুন। তো এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, আলাই দারওয়াজা। কেননা আলাই দারওয়াজা ইজ কনস্ট্রাক্টেড বাই আলাউদ্দিন খিলজি, নট কুতুবুদ্দিন আইবক, ইন 1311 AD, সিচুয়েটেড ইন কুতুব মিনার কমপ্লেক্স ইন দিল্লি, অ্যান্ড ইট ইজ অ্যান এন্ট্রান্স ডোর টু কোতোয়াল মসজিদ। কোতোয়াল মসজিদের এন্ট্রান্স দরজা হচ্ছে আলাই দারওয়াজা, এবং এটা হচ্ছে কুতুব মিনার কমপ্লেক্স যেটা আছে দিল্লিতে। কুতুব মিনার খালি একা নয়, কুতুব মিনার পুরোটা কমপ্লেক্স আছে, সেখানে অনেক মসজিদ টসজিদ আছে। তো তার মধ্যে এই যে আলাউদ্দিন খিলজি করেছিলেন কোনটা, আলাই দারওয়াজা, এটা করেননি। এটা হচ্ছে আমাদের কুতুবুদ্দিন আইবক করেননি। নেক্সট 15 নম্বর কোশ্চেন, ডিউরিং দ্য টাইম অফ আলাউদ্দিনস ইনভেশন ওয়ারাঙ্গল ওয়াজ রুলড বাই। ওয়ারাঙ্গলে রুল করছিল কোন ডাইনেস্টি যখন আলাউদ্দিন খিলজি এখানে ইনভেশন করেছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, কাকাতীয় ডাইনেস্টি। এটাও একটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন যে কাকাতীয় ডাইনেস্টি কী করেছিল এই সময় আমাদের এখানে ইনভেশন করে, মানে এই সময় রাজত্ব করছিল। অপশান সি সঠিক উত্তর। দেখো এখানে বলা হচ্ছে যে ডিউরিং দ্য টাইম অফ আলাউদ্দিনস ইনভেশন অফ ওয়ারাঙ্গল ওয়াজ রুলড বাই কাকাতীয় ডাইনেস্টি। দ্য কিং ওয়াজ রুদ্রদেবা, হু সারেন্ডার্ড বিফোর কাফুর, মালিক কাফুর, যিনি আলাউদ্দিন খিলজির কে ছিলেন, সেনাপতি ছিলেন মালিক কাফুর, অফারিং হিম গোল্ডেন ইমেজ অফ হিমসেলফ, 2000 হর্সেস, 100 এলিফ্যান্টস অ্যান্ড দ্য ডায়মন্ড কোহিনূর। ঠিক আছে, ডায়মন্ড কোহিনূরটাও এটা তোমরা আমার এই মুহূর্তে সিনেমাটার নামটা খেয়াল পড়ছে না। এই সিনেমাটা ওইটা সেই কোন সিনেমাটাতে এই জিনিসটা দেখিয়েও ছিল জিনিসটা, কারেক্ট, পদ্মাবাদ সিনেমায় দেখবে এই জিনিসটা দেখিয়েও ছিল, যে মানে ওখানে রণবীর সিং আলাউদ্দিন খিলজি রোল প্লে করছিল। তো ওখানে হচ্ছে ও ওই ওয়ারাঙ্গল জয় করে আসা, যখন কাকাতিয়া ডাইনেস্টিকে জয় করে, মানে ওয়ারাঙ্গল জয় করে ফিরে এসেছিলো, তখন ওর গলায় হচ্ছে ওই কোহিনূরটা ঝুলছিল। ঠিক আছে, তো ওকে দেখে সেই সময় আলাউদ্দিন খিলজি, যে আমাদের হচ্ছে আলাউদ্দিন খিলজি, যিনি হচ্ছে ওনার পিতার মতো ছিলেন, মানে জালালউদ্দিন খিলজি, যা হচ্ছে মানে ওনার আঙ্কেল ছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে ওনার শ্বশুরমশাই হয়েছিলেন, কারণ ওনার জালালউদ্দিন খিলজির মেয়েকে আলাউদ্দিন খিলজি বিয়ে করেছিল। তো সেই যাকে মেরে হচ্ছে সিংহাসনে বসেছিল, সেই আলাউদ্দিন খিলজির গলায় ওই কোহিনূরটা দেখে জালালউদ্দিন খিলজি কী করেছিল, কেড়ে নিয়েছিল। ওনাকে জিজ্ঞেস করছে এটা কী, সিনেমাটা দেখে এই কনভারসেশনটা আছে, ওকে রণবীর সিংকে জিজ্ঞেস করছে জালালউদ্দিন খিলজি যেটা কী, ও তখন বলছে যে এটা আমি আমার নিজেকে গিফট দিয়েছি। ওর গলায় অ্যাকচুয়ালি ওটা কোহিনূর ঝুলছিল। ওটা অনেকে সিনেমাটা দেখে হয়তো বুঝতে পারোনি, ওটা কোহিনূর ছিল। ঠিক আছে, তো এই সিনেমাটা যদি পদ্মাবত দেখো বুঝতে পারবো, এই জায়গাটা যারা দেখেছো তারা আমার কথাটা রিলেট করতে পারছো। ঠিক আছে, তো এই ছিল আজকের কোশ্চেন। তো এই হচ্ছে যে আজকের কোশ্চেনগুলো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।